চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে খুব সুন্দর একজন সঙ্গীত শিল্পী উপস্থিত রয়েছেন। তিনি তার গান দিয়ে ইতিপূর্বে দর্শকদের মন জয় করেছেন। তিনি অত্যন্ত গুণী একজন সঙ্গীত শিল্পী। দর্শক, উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আজ সঙ্গীত শিল্পী মাটি রহমান। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শুরুতে একটু জানতে চাই যে রিসেন্টলি কি কাজ করা হয়েছে? আমার রিসেন্ট একটি গান আসছে, আমাদের প্রিন্স রুবেল ভাইয়ের লেখা এবং সুর করা, খুব দারুণ একটি গান। তোশিবা বেগম এবং আমি মাটি রহমান গানটি করেছি। গানটি গাংচিল ইউটিউব চ্যানেল থেকে আসছে। প্রত্যাশা কি গানটি নিয়ে, মানে দর্শকদের থেকে কি এক্সপেকটেশন আছে বা দর্শকদের কাছে কেমন লাগবে, আপনার কাছে কি মনে হয়? আলহামদুলিল্লাহ, মোটামুটি সাড়া পাচ্ছি, বেশ কিছুটা ভালো হয়েছে গানটা। বাট আমার মনে হয় যে দর্শক নিচ্ছে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আপনার ব্যক্তিগতভাবে কোন ধরনের গান গাইতে বেশি ভালো লাগে? আমার সব থেকে বেশি ভালো লাগে সেমি ক্লাসিক্যাল যে গানগুলো আছে, যেটা খুবই মিনিংপূর্ণ গান, যেটার এখন কদরটা খুবই কম আমাদের দেশে। এবং সেই ধরনের লেখক বা আমার মনে হচ্ছে টিউন আমি কোথাও পাচ্ছি না। আমি নিজেই অনেক সার্চ করছি বা খুঁজছি, বলছি, আমি মনস্ফূত কোনো গান আমার কাছে পাচ্ছি না। চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আচ্ছা, আপনার কাছে কেন মনে হয় যে এখন আসলে এই ধরনের গানের কদরটা কম কেন? আপনি বলছিলেন যে কম, কারণটা আপনার কাছে কি মনে হয়? আসলে করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। করোনা যখন আসছে পৃথিবীতে, মানুষকে ডিটাচ হওয়া শিখিয়েছে, মানুষকে কঠোর হওয়া শিখিয়েছে। মানুষের মন মানে অনেক কঠিন, অনেক চেঞ্জ হয়ে গেছে। এর পরবর্তীতে হ্যাঁ, আর আমাদের দেশটা হচ্ছে ফোক কেন্দ্রিক, বা আমরা গানের জায়গাটা এখনো ওইভাবে নিতে পারি না। আমাদের সমাজ বলেন, পরিবার বলেন, বিভিন্ন পরিবারে বাধা আছে। গানটাকে তারা অন্যভাবে দেখে, যে গান করছে, গানের পাশাপাশি আর কি করো, গান কোনো প্রফেশনাল হিসেবে কখনো কেউ ধরে না, চিন্তাও করে না। তো তখন এই জায়গা থেকে মনে হয় যে না, ঠিক আসলে আমরা যারা খুবই সমঝদার বাংলাদেশে খুবই কম, কতিপয় কিছু মানুষ আছে, তো যারা আছেন এটা সাফার করছে। আমার মনে করি যে আমি নিয়াজ মোহাম্মদ চৌধুরী যিনি আছেন বাংলাদেশের, সুবিনন্দী স্যার ছিলেন, আমার মনে হয় আমাদের সবচেয়ে বাংলাদেশে গুণী একজন শিল্পী, গুণী মানুষ, তারাও কিন্তু সেই মূল্যায়নটা ওইভাবে পায় নাই। এখন আমাদের দেশে এই সঙ্গীতের জায়গাটা একটু আমার মনে হয় যে নড়বড়ে ব্যাপারটা আছে। তাহলে গল্পের পর্যায়ে আপনার কণ্ঠে দুটি লাইন গান শুনতে চাই, তারপর বাকি আলোচনা। আমার সবচেয়ে ফেভারিট একটি গান আসছে অনেক আগে, দিল মশগুল, ওটা একটু শোনাই। জি অবশ্যই। দিল মশগুল প্রিয়া রে তোর নামে, দিল মশগুল প্রিয়া রে তোর নামে, কত ভালোবাসি তোরে মওলা জানে, কত ভালোবাসি তোরে মওলা জানে, জানের মন জানের মওলা তোরি নামে, জানের মন জানের মওলা তোরি নামে, মওলা জানে, মওলা জানে। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো গানের জগতে আসাটা কিভাবে? কুষ্টিয়ার ছেড়ে ঢাকাতে আসা, আপনি বলছিলেন যে ঢাকাতে এসেছে একটা গানের একটা অন্য একটা জগৎ নিয়ে। সো সেই জগৎটা আসলে যে স্বপ্নটা নিয়ে এসেছিলেন সেটি পূরণ হয়েছে কিনা, তার পাশাপাশি গানটা কি নিজের মধ্যে যে নিয়েছেন, গ্রহণ করেছেন, সম্পূর্ণটা নিয়ে এখন পর্যন্ত গানের সাথে আছেন, তার পিছনে ব্যাক স্টোরিটা একটু শর্টভাবে জানতে চাই। আমাদের ফ্যামিলিতে গানের যে ব্যাপারটা বললাম, যে সব ফ্যামিলিতে আমাদের দেশে গানের ইয়েটা খুবই কম। তো মোল্লা ঘরের ছেলে গানটা নিয়ে তো আমার খুবই চিন্তা ছিল না। সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে সুর, আমি খুব ভালো আজান বা সুরাকে রাত খুবই ভালো পড়তে পারি মাশাআল্লাহ। ওইখান থেকে গানও শুনতাম, পারতাম, স্কুলে অনুষ্ঠান হতো, গাইতাম। দেন ক্লোজ আপ ওয়ান আসলো, ওইখান থেকে ক্লোজ আপে নলুক বা সালমাইদের পরেই একজন আমাকে বললো একটা চান্স নিয়ে আসো। তো আমাদের গ্রামে বা আমাদের কুষ্টিয়াতে আমি স্কার পেয়েছিলাম। আচ্ছা, কিন্তু আমার প্রোনাউন্সিয়েশন অনেক কিছু ভুল ছিল তখন। আমি তো শিখিনি কখনো, আর আমি তো পড়াশোনা করছি তখন। তো যখন কার্ডটা পেলাম তখন মনে হলো যে না, সবাই বলছে যে গান শেখো পাশাপাশি। বা তখন একটা ছিল আমাদের দেশে, প্রচুর গানের পারিবারিক মানে সমাজ ব্যবস্থা খুব দারুণ ছিল, গান বাজনা বা যাত্রা থিয়েটার আগে তো অনেক হতো। তো তখন চিন্তা করলাম দেখি আর কিছু শিখি। ওই তো কুমারখালী থেকে শিখলাম, সাঁইজির ওখানে গান করলাম। আমাকে একজন লালন সাঁইজির ওখানে গান করলাম। তো এখান থেকে একটা মানুষ আমাকে বেছে নিল আর কি, সে আমাকে নাম্বার দিল যে ঢাকা আসলে তুমি যোগাযোগ করো, তোমাকে আমি হেল্প করবো।
চাঁদ মিয়া তার নাম। তো ওনার মাধ্যমেই আমি ঢাকা আসি, একটা জব করতে আসছিলাম, বাট ওনাকে ফোন করার পরে উনি আমাকে একটা জায়গায় ঢাকাতেই করে ছায়ানটে ভর্তি হই, ক্লাসিক্যাল শিখি। তারপর 2012 সালে আমাদের সেরা কণ্ঠ হলো, ওইখানে সেরা কণ্ঠে বেশ ভালো একটা পর্যায়ে ছিলাম, সেরা 12-এ ছিলাম। ওইখানে আবার সারেগামাপাতেও গেছিলাম। তো ওই যে বললাম না যে তখন মাত্র এসে 12তে ছায়ানটে ভর্তি হলাম, মানে শেখার যে মেইন যে শেখার জায়গা সেটা কিন্তু ঢাকা রাজধানী বা প্রত্যেকটি দেশেরই একটা সুন্দর জায়গা থাকে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী, সেটা বলবো প্রপার শেখার বিষয়টা। যখন এখানে এসে শিখলাম দেন তখন মনে হলো যে না আমি এখন গান পারি, সেরা কণ্ঠে থাকলাম। তারপরে সারেগামাপাতেও গেছিলাম অ্যানালগ পাসপোর্ট নিয়ে। এই পর্যায়ক্রমে গান ভালো লাগছে, করছি, কিন্তু আমি বলবো না যে আমি ভালো গান করি, গান শেখার মধ্যে আছি, বাট আমি নট স্টার বা আমি কোনো গানের জায়গা থেকে খুব বড় কিছু না, চেষ্টা করে যাচ্ছি। যদি সৃষ্টিকর্তা কখনো চান যে একটা ভালো গান উনি আমাকে দিবেন কারো মাধ্যমে, হ্যাঁ ভালো একটা গান আসবে বা মানুষের কাছে পৌঁছবে, এই বাংলাদেশের জনগণ আমাকে চিনবে, এটা হচ্ছে আমার প্রত্যাশা। কি হলাম কি পেলাম এটা বিষয় না আমার। বাহ, চমৎকার। আপনি ভালো গান করার পাশাপাশি এখন আপনি গান লিখছেন এবং সুরও করছেন, সো এই দক্ষতা কিভাবে অর্জন করছেন? গানটা তো এক একটা সুর বা রাগ যেটা হয় আর কি, গানের কথার সাথে সেই থিঙ্কিংয়ে এসে এটা করি, বাট প্রপার মূলত একজন সিঙ্গার। আর চেষ্টা করি দু একজন গানটা যদি আমাকে লিরিক্স দেয় আমি চেষ্টা করি সুর করে দেওয়ার জন্য। আমি নিজে আমার একটা গান আসছে, আমি নিজেই লিখছি, নিজেই সুর করেছি, কম্পোজিশন একজন করছে। তো গানটা ক্লাসিক্যাল টাইপের। আচ্ছা, গানটা ভালো লাগে আমার নিজের কাছে, খুব ভালো লাগে। দুটি লাইন আমরা একটু শুনতে চাই। কেন চলে যাও আমাকে রেখে একা ফেলে, কি অপরাধ বলো করেছি আমি, পারলে না তুমি ক্ষমা করতে, কেন চলে যাও আমাকে রেখে একা ফেলে। বাহ, এই ক্লাসিক্যাল যে টার্মগুলো এগুলো খুব চমৎকার দিচ্ছিলেন আপনি, যদিও খালি গলায়। গলাটা অনেক বসা। আপনার ভয়েসে তো আমরা দুটো গানই একটু সফট রোমান্টিক এবং সফট টাইপের গান শুনেছি, একটু ফোক টাইপের গান আপনার ভয়েসে একটু শুনতে চাই, আশা করছি দর্শকরাও শুনতে চান। সো কোন গানটি যদি? আচ্ছা, আমার সাইজির ওখানে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে, লালন সাইজির একটা গান শোনাই। যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। বাহ, চমৎকার। এই গান যখন গাইছিলেন তখন মনেই হচ্ছিল না যে আপনি ক্লাসিক্যাল গান একটু আগে গেয়েছেন। বাহ, এখন পর্যন্ত আপনার কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে? 10-12টা। সুরকার গীতিকার কারা ছিলেন? আমার যে দিল মশগুল গানটা করলাম ওটা মাসুদ আহমেদ, আমার খুব ভালো একটা ভাই। আর এইটা তো প্রিন্স রুবেল ভাই আছে, আমার ডক্টর ফিদেল নেইম আমার খুব কাছের বন্ধু, বাকি গানগুলো। আচ্ছা, সো অনেকের দেখা যায় যে অনেক গান থাকে, সে জায়গা থেকে আপনার গানের সংখ্যাটা খুব কম, 10 থেকে 12। এটাই আমার চুজেবল, আমার আসলে আমি অনেক চুজ করি এবং অনেকে গান নিয়ে আসে বা অনেক গান আমাকে পাঠাই, আমি সরাসরি ওদেরকে বোঝাই না বা বলি না, আমি শিখেছি আমার সাথে যাচ্ছে না আসলে। আপনি গান যখন পান বা শুনেন তখন গানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা লক্ষ্য করেন? অবশ্যই কথা এবং সুর। ঢাকায় এসেছেন গানের একটি স্বপ্ন নিয়ে, স্বপ্ন পূরণ করার চেষ্টা করছেন এবং গানেরও ভালো একটা গান দর্শকদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছেন, দিয়েছেন, আরও চেষ্টার তো কখনো কমতি থাকে না। সে জায়গা থেকে কখনো কি মনে হয়েছে যদি শিল্পী না হতেন বা না হওয়ার একটা চান্স হতো, বা এত কম্পিটিশন, কখনো কোনো রাগ থেকে বা কষ্ট থেকে আমরা যেটা হয় শিল্পীদের ক্ষেত্রে অভিমান চলে আসে, দর্শকরা কেন আমার ভালো গানটি নিচ্ছে না, সেই জায়গা থেকে মনে হচ্ছে যে না আমি শিল্পী না হই, অন্য কোনো প্রফেশনে যাই? না, এটা দর্শকের কাছে কোনো অভিযোগ নেই আমার। আসলে এটা তো ভালো গান আমি করছি বা হচ্ছে না, পাচ্ছি না, তার জন্য আক্ষেপও আমার নেই। কারণ হয়তো আমি ওইভাবে আমার গান পৌঁছাচ্ছে না। গান তো গানই, সব সন্তানে কি মানুষ বড় হয়? সব সন্তানে কি সব সময় বড় হয়? একটা সন্তান দেখা যাচ্ছে, আমার 6 ভাই, তার মধ্যে দেখা যাচ্ছে আমি একটু প্রতিষ্ঠিত, আর বাকি ভাইগুলোকে আমি দেখছি, বা আমার ভাই আমার কোনো বড় আবার আরেক জায়গা থেকে কেউ কোনো জায়গা থেকে দেখা যাচ্ছে সারাদিন কষ্ট করে যাচ্ছে, জীবনে প্রতিষ্ঠিত হলো না, তার মানে তার জীবন শেষ? হতাশার কিছু না, হয়তো সেই জায়গায় সে প্রপার কোনো কিছু করতে পারেনি। তো গান হচ্ছে এমন একটা জিনিস, কথা এবং সুর
যখন মানুষের হৃদয়ে গেঁথে যাবে, তখন আপনি এখানে যদি চিন্তাও করেন যে না আমি এটা বাস্ট করব না, ওটা হয়ে যাবে। মানুষের কাছে একবার পৌঁছে গেলে ওই মানুষটা আপনাকে শেয়ার করে দিবে। এটা জীবন এবং আত্মার সাথে মিলে গেলে হয়ে যায়। অন্য কোনো প্রফেশনে এখন যুক্ত আছেন কিনা, নাকি শুধু গান নিয়ে? না, শুধু গানের মধ্যেই আছে। আর আমার একটা ইভেন্ট আছে, ইভেন্টটা হচ্ছে মামাটি ইভেন্ট। ওটা ট্রেড লাইসেন্স, সরকারকে আমি ভ্যাট ট্যাক্স দিয়ে এটা চেষ্টা করি আর কি বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করার। গান ছাড়া কি কখনো অ্যাক্টিং ক্যারিয়ারে যদি অফার পান, ভালো কোনো অফার করার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, ছোটবেলায় মানে আমি, আমার মেজো ভাই, আমার সেজো ভাই, আমরা যাত্রাও করেছি। আমার মনে পড়ে ওটারও এক্সপেরিয়েন্স আছে। ওটা আছে, যদি কখনো হয়, এবং আমার পরিকল্পনা আছে আর কি, দেখা যাক, আল্লাহ ভরসা। আচ্ছা, কখনো যদি এমন একটা অফার পান যেটা ভিলেন ক্যারেক্টার, ভিলেনই আমি চাই। চিন্তা করে ভিলেনই আপনি চান? আচ্ছা, হিরো হতে চান না? না, আমি তো হিরো, আমার চেহারা না তো হিরো। কেন না, অবশ্যই ডিরেক্টর যদি সেই নজরে দেখে আপনাকে হিরো বানিয়ে দিতে পারে, তাহলে তো বাংলাদেশ মানে ভালো ডিরেক্টর আমি মনে করবো, যে আমাকে যদি হিরোর ক্যারেক্টারে দেখে। আচ্ছা, অবশ্যই আমরা তাহলে আশা করছি আপনাকে আমরা অ্যাক্টিং ক্যারিয়ারেও দেখতে পারবো, এবং অবশ্যই নেক্সট টাইম পরিচয় করার সময় সঙ্গীত শিল্পী প্লাস অভিনয় শিল্পী বলতে না, এটা বলা দরকার নাই। আমার মনে হয় যে সঙ্গীতের জায়গাটায় থাকে, যদি কখনো আসে আর কি, ডেফিনেটলি আপনি করবেন, যেহেতু গানই করছি। ওকে, অনেক শুভকামনা রইলো আপনার আগামী কাজের জন্য, আপনার জীবনের জন্য, ভবিষ্যতের জন্য। ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক 7:30। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।